ইউরোপের মানচিত্রে চোখ রাখলে একটা ছোট্ট দেশ দেখা যায়, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এই ছোট্ট দেশটাই বারবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আসে? সমুদ্র নেই, কোনো বিশাল জনসংখ্যা নেই, তবু কিভাবে সুইজারল্যান্ড বিশ্ব অর্থনীতি, রাজনীতি আর প্রযুক্তিতে এত বড় প্রভাব ফেলে? সুখ কি শুধু টাকা থাকলেই আছে, নাকি সুখের পেছনে আছে ভিন্ন কোনো জীবন দর্শন? কেন এখানে মানুষ আইনকে ভয় পায় না, বরং বিশ্বাস করে? কেন এই দেশের গ্রামগুলোতে আজও গাড়ি নিষিদ্ধ? আর কিভাবে বরফে ঢাকা পাহাড়ের মাঝে থেকেও এই দেশ তৈরি করেছে বিশ্বের সেরা ইনোভেশন, সবচেয়ে স্টেবল অর্থনীতি আর সবচেয়ে বিশ্বাসযোগ্য সমাজ? আজকের এই পর্বে আমরা এইসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব। তো চলুন আজ যাত্রা করি পৃথিবীর এক অন্যতম সুন্দর দেশ সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড ইউরোপের একদম মাঝখানে অবস্থিত। এর উত্তরে জার্মানি, পশ্চিমে ফ্রান্স, দক্ষিণে ইতালি আর পূর্বে অস্ট্রিয়া ও লিechtenstein। অনেকে মনে করে যে দেশে সমুদ্র নেই সে দেশ হয়তো বাণিজ্যের দিক থেকে বিচ্ছিন্ন, কিন্তু সুইজারল্যান্ড ঠিক তার উল্টো উদাহরণ। সমুদ্র না থাকলেও এই দেশ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট এবং ট্রেড হাব। কারণ সুইজারল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যেরই দেশ না, এটা সম্পূর্ণ ইউরোপের সংযোগস্থল। সুইজারল্যান্ডের মোট ভূখণ্ডের প্রায় 60%-এরও বেশি জায়গা জুড়ে আছে আল্পস পর্বতমালা। সারা বছর বরফে মোড়া এই পাহাড়গুলো শুধু সুন্দর ছবি তোলার ব্যাকগ্রাউন্ড নয়, এই পাহাড়গুলোই সুইজারল্যান্ডকে দিয়েছে ইউরোপের ছাদ নামে পরিচিতি। কিন্তু আল্পসের সবচেয়ে বড় অবদান প্রকৃতির সৌন্দর্যে নয়, এর আসল প্রভাব পড়েছে মানুষের ভেতরে। এই পাহাড়ের কোলে বড় হওয়া মানুষগুলো ছোটবেলা থেকেই শিখে যায় ধৈর্য কী জিনিস, শিখে যায় জীবনে পরিকল্পনা করে চলতে। কারণ পাহাড়ে হঠাৎ সিদ্ধান্ত নিলে বেঁচে থাকা কঠিন হতে পারে। তাই তারা শিখেছে প্রকৃতির সঙ্গে লড়াই করলে নয়, প্রকৃতিকে বুঝে নিলে তবেই টিকে থাকা যায়। এই জন্যই সুইস মানুষের জীবনধারা এই পাহাড়গুলোর মতোই বাইরে থেকে শান্ত আর নীরব, কিন্তু ভেতরে অদ্ভুত রকম শক্ত আর স্থির। সুইজারল্যান্ডের একটা বড় বৈশিষ্ট্য হলো এখানে 4টি সরকারি ভাষা আছে: জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোম্যান্স। এত ভাষা, এত সংস্কৃতি থাকা সত্ত্বেও এই সমাজটা অবিশ্বাস্যভাবে ইউনাইটেড। কারণ এখানে জাতীয় পরিচয়ের থেকেও বড় পরিচয় হলো নিয়ম মানা আর পারম্পরিক বিশ্বাস। এই কারণেই সুইজারল্যান্ডকে বলা হয় একটা হাই ট্রাস্ট সোসাইটি। সুইসরা ঘড়ি বানায় না শুধু, ঘড়ির মতোই জীবন চালায়। সময় মতো ওঠা, সময় মতো কাজ, সময় মতো বিশ্রাম, এই শৃঙ্খলাটাই দেশের সাফল্যের নীরব রহস্য। আজকের পৃথিবীতে সবকিছু যেন খুব তাড়াতাড়ি চলছে, ফাস্ট ফুড, ফাস্ট লাইফ, সবাই যেন কোথাও ছুটছে। কিন্তু সুইজারল্যান্ড ঠিক উল্টো পথে হাঁটে। এই দেশে মানুষ ধীরে বাঁচতে বিশ্বাস করে। এখানে জনপ্রিয় একটা ধারণা আছে, স্লো ফুড স্লো লাইফ। এর মানে হলো খাবার তাড়াহুড়ো করে খাওয়া নয়, জীবনটাকেও তাড়াহুড়ো করে চালানো নয়। সুইজারল্যান্ডে মানুষ লোকাল খাবার খেতে পছন্দ করে, যে খাবার কাছাকাছি এলাকায় উৎপাদিত, যেটা অর্গানিক আর যে রান্না ঋতুর সঙ্গে মানানসই। এখানে খাবার মানে শুধু পেট ভরানোর বিষয় না, খাবার মানে স্বাস্থ্য, খাবার মানে প্রকৃতির প্রতি সম্মান, আর খাবার মানে পরিবারের সাথে একসাথে সময় কাটানো। আজ 2025 সালের সারা পৃথিবীর জনপ্রিয় পুষ্টিকর ব্রেকফাস্ট মিসোলি, যা ওটস, ফল আর দুধ দিয়ে বানানো হয়, এই খাবারটির জন্ম হয়েছে সুইজারল্যান্ডেই। সুইজারল্যান্ডে প্রতিটি গরুর নিজস্ব আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। গরু কোথায় জন্মেছে, কি খেয়েছে, কোন খামারে গেছে, সব তথ্য রেকর্ডে থাকে। কারণ এখানে খাবারের নিরাপত্তা অত্যন্ত সিরিয়াস বিষয়। 2025 সালের হিসাব অনুযায়ী সুইজারল্যান্ডের জনসংখ্যা প্রায় 90 লক্ষ। এই দেশের মোট জনসংখ্যার 56% খ্রিস্টান, 35% ধর্মহীন মানুষ, মুসলিম 6%, জিহুদি 0.2% এবং 1 থেকে 2% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। অনেকে মনে করেন জুরিখি বুঝি সুইজারল্যান্ডের রাজধানী, কিন্তু বাস্তবে রাজধানী হলো বার্ন। সুইজারল্যান্ড কিন্তু কোনো আবিষ্কৃত ভূখণ্ড নয়, এই দেশটা তৈরি হয়েছে ধীরে ধীরে, মানুষের ঐক্যে, ধৈর্য আর স্বাধীনতার লড়াই থেকে। 1291 সালে আল্পস পাহাড়ের কোলে থাকা 3টি ছোট অঞ্চল, উরি, সবিস আর উন্টারভান্ডেল, একটি চুক্তি সই করে। এই চুক্তির উদ্দেশ্য ছিল খুব সাধারণ: বাইরের শাসনের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা রক্ষা করা। এই চুক্তিটাকেই বলা হয় ফেডারেল চার্টার অফ 1291। এখান থেকেই শুরু হয় সুইস কনফেডারেশনের যাত্রা। তবে তখনও সুইজারল্যান্ড পুরোপুরি স্বাধীন দেশ ছিল না। দীর্ঘ সময় ধরে তারা হলি রোমান এম্পায়ারের প্রভাবের মধ্যে ছিল। এরপরে বহু বছর ধরে চলে যুদ্ধ, কূটনীতি আর রাজনৈতিক সংগ্রাম। শেষ পর্যন্ত 1648 সালে ট্রিটি অফ ওয়েস্টফালিয়ার মাধ্যমে সুইজারল্যান্ডকে আন্তর্জাতিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
এই সালটাই ধরা হয় সুইজারল্যান্ডের প্রকৃত স্বাধীনতা লাভের বছর। এরপর আরও অনেক বছর কেটে যায়, দেশটা ধীরে ধীরে বদলাতে থাকে। অবশেষে 1848 সালে সুইজারল্যান্ড একটি আধুনিক ফেডারেল রাষ্ট্রে রূপ নেয়। এই বছরেই নিজস্ব সংবিধান তৈরি হয়, কেন্দ্রীয় সরকার গঠিত হয়, আর বার্ন শহরকে দেশের ফেডারেল সিটি করা হয়। বর্তমানে এই শহরটা শুধু প্রশাসনিক শহর নয়, এটা ইতিহাসের জীবন্ত অংশ। এই শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কারণ এখানে মধ্যযুগীয় স্থাপত্য আর আধুনিক প্রশাসন একসাথে টিকে আছে। বার্ন শহরটি আড়ে নদীর তীরে অবস্থিত, চারপাশে ঐতিহ্যবাহী ফাজারা ভবন, আর এখানেই আছে ফেডারেল প্যালেস, যেখান থেকে দেশের সরকার পরিচালিত হয়। আইন ও প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কাজ এই শহর থেকেই হয়। আর বিচারক বা আইনি রাজধানী হিসাবে লাসান শহরটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুইজারল্যান্ডকে রবিবারকে ধরা হয় পূর্ণ বিশ্রামের দিন হিসাবে, যেই কারণে অনেক অ্যাপার্টমেন্টে রবিবার ওয়াশিং মেশিন চালানো নিষিদ্ধ করা হয়েছে, কারণ অন্যের শান্তি নষ্ট করা এখানে সামাজিক অপরাধের মতো। সুইজারল্যান্ডে বিশ্বাস করা হয় কিছু প্রাণী একা থাকলে মানসিক কষ্ট পায়, তাই একটি গিনিপিগ বা খরগোশ একা রাখা আইনত নিষিদ্ধ। যদি রাখতেই হয় তাহলে তার একটি সঙ্গীও রাখতে হবে। সুইস মানুষ সাধারণত খুব সময়ানুবর্তী। এখানে সময় শুধু ঘড়ির কাঁটা নয়, সময় মানে সম্মান। প্রথম দেখায় তারা একটু রিজার্ভ, অতিরিক্ত আবেগ দেখায় না, খুব সহজে কাউকে আপন করে নেয় না। কিন্তু একবার সম্পর্ক তৈরি হলে সেই সম্পর্ক হয় গভীর, বিশ্বাসযোগ্য এবং দীর্ঘস্থায়ী। পাবলিকে তারা ফর্মাল, কিন্তু ব্যক্তিগত জীবনে ভীষণ আন্তরিক। সুইস ট্রেন বিশ্বের সবচেয়ে সময়ানুবর্তী। যদি ট্রেন দেরি হয়, স্টেশনে সরকার থেকে ঘোষণা আসে এবং যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়। সুইজারল্যান্ডে অপরাধের হার এত কম আর পারম্পরিক বিশ্বাস এত বেশি যে অনেক এলাকায় মানুষ রাতের বেলায় দরজা লক করে না। এটা কোনো নিয়ম নয়, এটা সংস্কৃতি। সুইজারল্যান্ডে অনেক পাহাড়ের ভেতরে লুকানো আছে বাংকার, সড়ক, এমনকি এয়ারপোর্ট পর্যন্ত। জরুরি পরিস্থিতিতে এই দেশ কয়েক দিন নয়, কয়েক মাস পাহাড়ের ভেতরে টিকে থাকতে পারে। এই দেশটা আকারে খুব বড় নয়, এর মোট আয়তন প্রায় 41,285 বর্গ কিলোমিটার। তবে এর মধ্যে সব জমি কিন্তু ব্যবহারযোগ্য নয়। হ্রদ, নদী আর পাহাড় বাদ দিলে প্রায় 30,000 বর্গ কিলোমিটার জমি মানুষের কাজের জন্য ব্যবহার করা যায়। অর্থাৎ দেশটা ছোট, কিন্তু সেই ছোট জায়গার মধ্যেই তারা কৃষি, শিল্প, শহর, প্রকৃতি সবকিছু দারুণভাবে ব্যালেন্স করে রেখেছে। সুইজারল্যান্ডের কিছু গ্রামে আজও গাড়ি নিষিদ্ধ। জেরমাট আর সাসফির মতো জায়গায় কোনো ডিজিটাল বা পেট্রোল গাড়ি চলে না। মানুষ হাঁটে, ট্রেনে চড়ে, ইলেকট্রিক ভেহিক্যাল ব্যবহার করে, কারণ এখানে উন্নয়নের মানে শব্দ, ধোঁয়া বা তারা নয়, উন্নয়নের মানে পরিবেশ রক্ষা। সুইজারল্যান্ডে সবচেয়ে বড় শক্তি হলো ডাইরেক্ট ডেমোক্রেসি। এখানে মানুষ শুধু নেতা বেছে নেয় না, মানুষ আইন তৈরি করতেও ভোট দেয়। রেফারেন্ডারের মাধ্যমে নাগরিকরা সিদ্ধান্ত নেয় ট্যাক্স কেমন হবে, পরিবেশ আইন কি হবে, কখনো সংবিধান বদলাবে কিনা। এই ব্যবস্থায় জন্ম দিয়েছে সুইসদের আরেকটা মূল বিশ্বাস, নিরপেক্ষতা। এখানে বছরে একাধিকবার নাগরিকদের কাছে ব্যালেট আসে, কর বাড়বে কিনা, পরিবেশ আইন বদলাবে কিনা, কখনো কখনো সংবিধান বদলাবে কিনা। অদ্ভুত বিষয় হলো অনেকে এসব ভোট ডাকযোগে বাড়িতে বসেই দেয়। 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ড এখন বিশ্বের সুখী দেশের তালিকায় 13 নম্বরে আছে। একসময় কিন্তু এই দেশটাই ছিল বিশ্বের নাম্বার 1। তাই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, সুখ কি শুধু একটা র্যাঙ্কিং, নাকি সুখ এমন কিছু যা ধীরে ধীরে একটা সমাজের ভেতরে তৈরি হয়? সুইজারল্যান্ডের দিকে তাকালে দেখা যায় এদের সুখ কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়, এটা দাঁড়িয়ে আছে কিছু খুব শক্ত ভিত্তির ওপর। প্রথমত, সোশ্যাল সাপোর্ট। এখানে মানুষ জানে সমস্যায় পড়লে সে একা নয়, পরিবার, প্রতিবেশী, রাষ্ট্র তিনটেই পাশে দাঁড়ায়। দ্বিতীয়ত, কম দুর্নীতি। এখানে নিয়ম মানে ভয় নয়, নিয়ম মানে ভরসা। মানুষ বিশ্বাস করে আইন সবার জন্য সমান। আর তৃতীয়ত, আউটডোর জীবনধারা। সুইজারল্যান্ডের জীবন মানে চার দেওয়ালের ভেতরে আটকে থাকা নয়, পাহাড়ে হাঁটা, লেকের ধারে বসে থাকা, স্কেটিং, সাইকেলিং, এই সব কিছুই মানসিক চাপ কমায় আর মাথাকে শান্ত রাখে। এই কারণেই সুইজারল্যান্ডের সুখ শুধু সংখ্যায় মাপা যায় না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আর সমাজের ভেতরের ভারসাম্যে। বাইরে থেকে দেখলে সুইস মানুষদের অনেক সময় শান্ত, সংযত আর গম্ভীর মনে হতে পারে। তারা বেশি কথা বলে না, আবেগ প্রকাশও করে মেপে। কিন্তু উৎসবের সময় হলে এই দেশের চেহারা পুরো বদলে যায়। তখন সুইজারল্যান্ড আর নীরব থাকে না, সে জেগে ওঠে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো বাসেলের ফাসনাচেট কার্নিভাল। এই উৎসব 3 দিন ধরে চলে, আর 3 দিন বাসেল শহর যেন ঘুমাতে ভুলে যায়।
মুখোশ ঢাকা মানুষ, রঙিন আলো, ড্রাম আর বাঁশির সুরে পুরো শহর ভরে ওঠে প্রাণে। রাত আর দিনের ভেদ থাকে না। রাস্তা, গলি, স্কোয়ার সবখানেই উৎসবের ঢেউ। আর পাহাড়ের দিকে তাকালে শোনা যায় আল্প হর্নের গভীর শব্দ। এই শব্দ পাহাড়ে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনিত হয়, যেন শতাব্দী পুরনো কোনো ডাক আজও মানুষকে একসাথে ডেকে নিচ্ছে। এই দেশে সরকারিভাবে কোনো জাতীয় পশু ঘোষিত না হলেও আলপাইন আইবেক্সকেই সুইজারল্যান্ডের জাতীয় পশু হিসেবে ধরা হয়, কারণ এটা দেশের পাহাড়ি চরিত্র আর আত্মপরিচয়ের সাথে গভীরভাবে জড়িত। সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা খুবই বাস্তবমুখী। এখানে শুধু বই পড়ানোর থেকে কাজ শেখানোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। স্কুলের পরেই ছাত্ররা দুই পথে যেতে পারে, একটা একাডেমিক আর একটা ভোকেশনাল। অনেক ছাত্র খুব অল্প বয়সেই কোম্পানিতে কাজ শিখতে শুরু করে, আর সেই কাজের জন্যই ভালো বেতন পায়। অনেকের কাছে সুইজারল্যান্ড মানে পাহাড়, দামি ঘড়ি আর ব্যাংক। কিন্তু আজকে সুইজারল্যান্ড এই পরিচয়ের অনেক বাইরে চলে গেছে। আজ এই দেশকে বলা হয় ইনোভেশনের দেশ। এর প্রমাণ একটা সংখ্যা দিলেই বোঝা যায়। টানা 14 বছর ধরে 2025 সাল পর্যন্ত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে সুইজারল্যান্ড বিশ্বের 1 নম্বর অবস্থানে আছে। এটা কোনো একদিনের সাফল্য নয়, এর পেছনে আছে শিক্ষা, গবেষণা আর শিল্পের দীর্ঘদিনের পরিকল্পনা। এই ইনোভেশনের শুরু হয় ইউনিভার্সিটি থেকেই, বিশেষ করে ইটিএইচ জুরিক, সুইজারল্যান্ডের সবচেয়ে নামকরা টেকনোলজি ইউনিভার্সিটি। এখানে পড়াশোনার মানে শুধু বই মুখস্থ করা নয়, এখানে শেখানো হয় সমস্যা কিভাবে সমাধান করতে হবে। এই কারণেই ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রির মধ্যে বড় কোনো দেওয়াল নেই। এরপর আসে সুইজারল্যান্ডের আরেকটা চমক, জুগ নামের ছোট একটা শহর। এই শহরকে বলা হয় ক্রিপ্টো ভ্যালি। আজ জুগ হয়ে উঠেছে ব্লকচেইন, ফিনটেক আর ডিজিটাল অ্যাসেটের একটা আন্তর্জাতিক কেন্দ্র। শুধু এতটুকুতেই থেমে নেই। 2025 সালে এসে সুইজারল্যান্ড এআই, রোবোটিক্স আর মেডিকেল টেকনোলজিতেও বিশ্বকে লিড করেছে। স্বাস্থ্য, ফাইন্যান্স, লজিস্টিক সবখানেই সুইস টেকনোলজির ব্যবহার দেখা যায়। এই কারণেই আজ অনেকে সুইজারল্যান্ডকে বলে ইউরোপের সিলিকন ভ্যালি। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্র্যাঙ্ক। এক সুইস ফ্র্যাঙ্ক মানে প্রায় ভারতীয় মুদ্রায় 107 টাকা আর বাংলাদেশি মুদ্রায় 155 টাকা। এদেশে মানুষের গড় আয় বছরে 75 থেকে 80 হাজার ফ্র্যাঙ্ক। শুনতে অনেক বেশি লাগলেও এখানে থাকা খাওয়ার খরচও খুব বেশি। সুইজারল্যান্ডের আয়ের মূল ভরসা কৃষি নয়, বরং ব্যাংকিং, ফাইন্যান্স, বীমা আর উচ্চমানের সার্ভিস সেক্টর। এছাড়া ফার্মাসিউটিক্যাল, ঘড়ি আর নিখুঁত যন্ত্রপাতি সারা পৃথিবীতে এক্সপোর্ট করে। কৃষি এখানে ছোট অংশ হলেও মানের দিক থেকে খুব শক্তিশালী। দুধ আর চিজ, আলু, গম, ভুট্টা, আপেল আর আঙুর এইসব এখানকার পরিচিতি ফসল। তবে সুইজারল্যান্ড পারফেক্ট নয়। জুরিখের মতো বড় শহরে একটা ফ্ল্যাটের ঘর ভাড়া মাসে প্রায় 2000 ফ্র্যাঙ্ক, যা অনেকের জন্যই প্রায় অসম্ভব। এদেশের প্রায় 27% মানুষ বিদেশি। ভাষা আর সংস্কৃতির পার্থক্যের কারণে সবার সাথে মানিয়ে নেওয়াটা সবসময় সহজ হয় না। আর আছে ক্লাইমেট চেঞ্জের প্রভাব। বিশেষজ্ঞরা বলেছেন 2050 সালের মধ্যে আল্পসের প্রায় 50% গ্লেসিয়ার গলে যেতে পারে। এতে স্কিইং আর ট্যুরিজম ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি এআই আর রোবোটিক্স আগামী দিনে চাকরির ধরন বদলে দেবে। তবু আশার দিকও আছে। সরকার চালু করেছে গ্রিন ডিল প্ল্যান, পরিষ্কার শক্তি, পরিবেশ রক্ষা আর টেকসই ভবিষ্যতের জন্য। আজকে সুইজারল্যান্ডে প্রায় 27 থেকে 28 হাজার ভারতীয় বসবাস করেছেন। তাদের বেশিরভাগই কাজ করে আইটি, ফার্মাসিউটিক্যাল, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং আর রিসার্চ সেক্টরে। জুরিক, জেনেভা, বাসেল, বার্ন এই শহরগুলোতে ভারতীয়দের উপস্থিতি সবচেয়ে বেশি। অনেকে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, আবার কেউ কেউ বিজ্ঞানী, ডাক্তার বা বিশ্ববিদ্যালয়ের গবেষক। এর পাশাপাশি প্রায় 2000-এর মতো ভারতীয় ছাত্র সুইজারল্যান্ডে পড়াশোনা করছে, বিশেষ করে টেকনোলজি আর রিসার্চে। বাংলাদেশি মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে তারা এখানে আসে মূলত পড়াশোনা, হসপিটালিটি, স্বাস্থ্যসেবা, টেক আর ছোট ব্যবসার সাথে যুক্ত হয়ে। সংখ্যায় কম হলেও দক্ষতা আর পরিশ্রমে দক্ষিণ এশিয়ার মানুষরা সুইজারল্যান্ডের সমাজ আর অর্থনীতিতে নিজেদের জায়গা ধীরে ধীরে তৈরি করে নিচ্ছে। সুইজারল্যান্ড হলো একটি পরিবেশ বান্ধব দেশের আদর্শ উদাহরণ। এই দেশের মোট বিদ্যুতের প্রায় 80% আসে হাইড্রো পাওয়ার থেকে, মানে পাহাড়ি নদী আর জলপ্রপাতের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি হয়, যাতে ধোঁয়া নেই, দূষণ নেই, প্রকৃতির ক্ষতিও কম। শুধু বিদ্যুৎ নয়, রিসাইকেলিংয়েও সুইজারল্যান্ড অনেক এগিয়ে। এখানে 50%-এরও বেশি বর্জ্য রিসাইকেল করা হয়। প্লাস্টিক, কাগজ, কাঁচ সবকিছুর জন্য আলাদা ব্যবস্থা আছে। কিন্তু এত কিছুর পরও সমস্যা পুরোপুরি শেষ হয়নি। প্রতি সুইস নাগরিক বছরে প্রায় 600 সুইস ফ্র্যাঙ্কের মূল্যের খাবার নষ্ট করে। মানে খাবার আছে, কিন্তু তার সঠিক ব্যবহার হচ্ছে না। এই খাবার নষ্ট হওয়া মানেই শুধু টাকার অপচয় নয়,
জল, জমি আর শ্রমেরও অপচয়। এই বাস্তবতাকে সামনে রেখেই ২০২৫ সালে শুরু হয়েছে ক্লিন আলস ইনিশিয়েটিভ। এর লক্ষ্য একটাই, আলস পাহাড়ের অঞ্চলকে পরিষ্কার রাখা, বর্জ্য কমানো আর মানুষকে আরও দায়িত্বশীল জীবনযাপনে উৎসাহ দেওয়া। সুইজারল্যান্ড এখানেই আমাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা। তারা সমস্যাকে না লুকিয়ে সমস্যার সমাধানের পথে এগোয়। সুইজারল্যান্ডের জাতীয় খেলা সিবিং ইন। এটা কোনো স্টেডিয়ামের খেলা নয়, এটা পাহাড়ি মাঠে হওয়া এক ধরনের কুস্তি, যেখানে শক্তির সঙ্গে চলে সম্মান আর নিয়ম। এখানে জেতার পরও প্রতিপক্ষকে হাত বাড়িয়ে তুলে দেওয়া হয়, কারণ সুইসদের কাছে খেলাও এক ধরনের চরিত্র। সুইজারল্যান্ডের আবহাওয়া কখনো খুব চরম নয়। গ্রীষ্মে ঠান্ডা বাতাস আর সবুজ পাহাড়, শীতে বরফে ঢাকা শান্ত উপত্যকা। প্রতি বছর প্রায় ১,৫০,০০,০০০-এর বেশি মানুষ সুইজারল্যান্ডে ঘুরতে আসে, কিন্তু তারা শুধু ছবি তুলতে আসে না, তারা আসে এই দেশের নীরবতা, শৃঙ্খলা আর পাহাড়ের ভেতরের শান্তিটা অনুভব করতে। জুরিখের লেক সাইডে হাঁটলেই শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যায়। লুসানের কাঠের চ্যাপেল ব্রিজে দাঁড়ালে ইতিহাস আর বর্তমান একসাথে কথা বলে। ইন্টারলাকেনের পাহাড়ি উপত্যকায় প্রকৃতি যেন নিঃশব্দে বুকের ওপর হাত রাখে। আর যার মাঠের ম্যাটারহানের সামনে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে কিছু জায়গা শুধু দেখার জন্য নয়, কিছু জায়গা মানুষকে নিজের ভেতরটা একটু থামানোর সুযোগ দেয়। প্যারাসেলসাস জন্মগ্রহণ করেন ১৪৯৩ সালে সুইজারল্যান্ডের এনসিডেন্সাল শহরে। যে সময় আধুনিক চিকিৎসার ধারণাই ছিল না, তিনি আধুনিক মেডিসিন ও টেকনোলজির ভিত্তি করে দেন। তার সবচেয়ে বড় অবদান হলো তিনি প্রথম বুঝিয়েছিলেন যে কোনো পদার্থই নিজে থেকে বিষ বা ওষুধ নয়, বরং তার মাত্রাই ঠিক করে দেয় সেটা মানুষের জন্য ক্ষতিকর না উপকারী। এই ধারণার ওপর দাঁড়িয়েই আজকের আধুনিক ওষুধ ও ডোজ সিস্টেম তৈরি করা হয়েছে। এমএল থিওডর কোকার জন্মগ্রহণ করেন ১৮৪১ সালে সুইজারল্যান্ডের বার্ন শহরে। তিনি থাইরয়েড গ্রন্থির সার্জারিকে নিরাপদ ও কার্যকর করেন। তার আগে থাইরয়েড অপারেশন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু এমএল থিওডরের গবেষণা ও পদ্ধতির কারণে এই সার্জারিতে মৃত্যুর হার নাটকীয়ভাবে কমে যায়। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি ১৯০৯ সালে মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। পল হারমান মুলার জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে সুইজারল্যান্ডের অল্টান শহরে। তিনি আবিষ্কার করেন যে ডিডিটি নামের রাসায়নিকটি মশা ও রোগবাহক পোকামাকড় ধ্বংসে অত্যন্ত কার্যকর। এই আবিষ্কারের ফলে ম্যালেরিয়া ও টাইফয়েডের মতো মারাত্মক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন রক্ষা পায়। এই আবিষ্কারের জন্য তিনি ১৯৪৮ সালে রসায়নে নোবেল পুরস্কার পান। অগস্তে পিকার্ড জন্মগ্রহণ করেন ১৮৮৪ সালে সুইজারল্যান্ডের বাসেল শহরে। তিনি প্রথম দিকের বিজ্ঞানীদের একজন, যিনি উচ্চতার বেলুন ব্যবহার করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তর গবেষণা করেন। পরে তিনি নিজেই এমন সাবমেরিবল ডিজাইন করেন যা গভীর সমুদ্রে নামতে পারে। তার এই কাজই আধুনিক স্পেস এক্সপ্লোরেশন এবং ডিপ সি রিসার্চের ভিত্তি গড়ে দেয়। ১৯৪৮ সালে সুইস ইঞ্জিনিয়ার জর্জ দে মেস্টাল ভেলক্রো আবিষ্কার করেন। প্রকৃতি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি লক্ষ্য করেন এক ধরনের বীজ কাপড়ের সঙ্গে লেগে থাকে। সেই ধারণা থেকেই তৈরি হয় ভেলক্রো। আজ এই আবিষ্কার জুতো, ব্যাগ, পোশাক, স্পেসস্যুট থেকে শুরু করে হাসপাতালের মেডিকেল যন্ত্রপাতিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ১৯৪৩ সালে সুইস রসায়নবিদ আলফ্রেড হোফম্যান এলএসডি আবিষ্কার করেন। এটি একটি শক্তিশালী রাসায়নিক যৌগ যা মানুষের মস্তিষ্কের অনুভূতি ও চিন্তাভাবনার ওপর গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে এই আবিষ্কার নিউরোসায়েন্স, সাইকোলজি এবং মানসিক স্বাস্থ্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানব মস্তিষ্ক বোঝার নতুন দরজা খুলে দেয়। ১৮৯৭ সালে সুইস উদ্যোক্তা কার্ল এলসেনার সুইস আর্মি নাইফ তৈরি করেন। একটি মাত্র ছুরির সঙ্গে ছুরি, কাঁচি, স্ক্রুড্রাইভার সহ একাধিক টুল যুক্ত করার ধারণা তার মাথায় প্রথম এসেছিল। আজ এই মাল্টি টুল সারা বিশ্বের সার্ভাইভাল, ক্যাম্পিং এবং মিলিটারি গিয়ারের প্রতীক হয়ে উঠেছে। আধুনিক কোয়ার্টজ ঘড়ির প্রযুক্তি বিকশিত হয় সুইজারল্যান্ডের সিইএইচ নিউসেতাল গবেষণা কেন্দ্রে। এই প্রযুক্তির মাধ্যমে সময় মাপা হয় অত্যন্ত নিখুঁতভাবে এবং ঘড়ির জগতে এক নতুন যুগের সূচনা হয়। এর ফলে ঘড়ি শুধু ফ্যাশনের জিনিস নয়, বরং নির্ভুল সময়ের প্রতীক হয়ে ওঠে। ভিডিওটি নতুন কিছু জানতে সাহায্য করলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন।